প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিবা, তোমাদের অঙ্ক নিয়ে আজকের ক্লাস প্রথম অধ্যায়। তো তোমাদের টার্গেট থাকবে যে একটা নাম্বারের যেন কাটা না যায়, কারণ এক নাম্বারের কারণে তোমাদের রেজাল্ট কিন্তু অনেক খারাপ হতে পারে এবং তোমার বৃত্তি নাও পাইতে পারে। এজন্য আমাদের ক্লাসগুলো এমনভাবে ডিজাইন করা যাতে তোমরা একদম 100 নাম্বার পেতে পারো। তো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো, যে টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো গুণ ও ভাগ। গুণ ও ভাগের আমরা টপিকগুলো আগে বুঝবো এবং এখান থেকে এমসিকিউগুলো সলভ করলে যাতে একটা ফুল প্রস্তুতি তোমাদের হয় এবং খুব সহজে যেন অ্যান্সারগুলো করতে পারো। তো গুণ ও ভাগে কি কি ধরনের প্রশ্ন থাকে সেটা নিয়ে আমরা কথা বলবো এবং এই কনসেপ্টগুলো যাতে তোমরা বুঝতে পারো সেই টপিকগুলো এখানে আলোচনা করব। দেখো, ভাগ কি? ভাগ হলো একটা সংখ্যাকে সমান কয়েকটা ভাগে ভাগ করার প্রক্রিয়া। ভাগটা হলো যে একটা জিনিসকে সমান ভাগে আলাদা 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 করা, সেটা হলো ভাগ। ঠিক আছে, যেমন এখানে যে 12/3, এখন ধরো তোমার কাছে বা এক জায়গায় 12টা আপেল আছে। হ্যাঁ, এখন 3জন বন্ধুকে ভাগ করে দিবা, 3জন বন্ধুকে ভাগ করে দিবা, বা তোমরা 3জন বন্ধু ভাগ করে নিবা, তাহলে কয়টা করে পাবা? এই যে আলাদা আলাদা প্রক্রিয়া, ভাগে 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 ভাগ করার প্রক্রিয়া, এটাই হলো ভাগ। ঠিক আছে, এখন এখানে প্রথমে একটা করে নিলা, তারপর আর একটা করে নিলা, তারপরে একটা করে নিলা, তাহলে প্রথমবার গেলে 4টা, পরেরবার গেলে 4টা, পরেরবার গেলে 4টা, তাহলে এইভাবে 12টা চলে গেল, মানে চারটা করে এক একজন পাইলো। ঠিক আছে, এইটাই হলো ভাগ, যে 12টি আপেল 3 ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ করলে কত হয়? 4টা করে আপেল এক একজন পায়। ঠিক আছে, এইটা হলো ভাগ। এখানে ভাগের ভাগের টোটাল 4টা পার্ট আছে। 4টা পার্ট বোঝা খুব ইম্পর্টেন্ট, এবং 4টা পার্টের মধ্যে কার সাথে কিসের সম্পর্ক, এগুলো নিয়েই কিন্তু তোমাদের এমসিকিউ, এসকিউ, সিকিউ এই জিনিসগুলো আসে। তাহলে আমরা বুঝবো যে আগে সংখ্যাগুলো দেখি, যে ভাজ্য যে সংখ্যাকে ভাগ করা হয়, তাহলে যাকে ভাগ করা, এই যে 12টা আপেল বললাম, তাহলে 12টা আপেলকে ভাগ করা হচ্ছে, তাহলে এখানে 12 হলো ভাজ্য। ভাজক, তাহলে কত দিয়ে ভাগ করা হইতেছে? 3 দিয়ে, 3 দিয়ে ভাগ করা হইতেছে। কয়টা করে পাইতেছে? 4টা করে। আপেল ভাগ করার পরে কি কোনো অবশিষ্ট থাকতেছে? না, কোনো অবশিষ্ট থাকতেছে না, তার মানে ভাগশেষ 0। এই যে পুরো জিনিসটা, এইটাই হলো ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এখন যদি আপেল যদি 15টা থাকতো, দেখো আপেল যদি 15টা থাকতো, আর যদি 3জনকে বা 4জনকে ভাগ করা লাগতো, তাহলে কি হতো? 3 4 12, এখানে থাকতো 3। ঠিক আছে, তখন আমাদের এইটা হয়ে যায়, তো ভাজ্য হয়ে যেত 15। ঠিক আছে, ভাজ্য হয়ে যেত 15, তাহলে ভাজক কত হইতো? 4 4 হইতো, যেহেতু 4 দিয়ে আমরা ভাগ করতেছি, তাহলে 4। এবং ভাগ করার পরে কয়টা করে পাইতেছে এক একজন? 3টা করে পাইতেছে। ভাগফল আসতেছে 3, এবং অবশিষ্ট থাকতেছে কত? এই যে 3 অবশিষ্ট থাকতেছে, ভাগশেষ হলো 3। ঠিক আছে, তাহলে আমরা ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করতেছি, যেটা রেজাল্ট আসতেছে, যতগুলা ভাগ হইতেছে সেটা হলো ভাগফল, এবং যেটাকে আর ভাগ করা যাচ্ছে না সেটা হলো ভাগশেষ, ভাগের শেষে থাকতেছে। ঠিক আছে, এইটা হলো সংজ্ঞা। এখন আমরা রিলেশনগুলো দেখব। এই দেখো, রিলেশনগুলো হলো ভাগফল। ভাগফল কখন? ভাজ্য ভাগ ভাজক, ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে কিন্তু ভাগফল বের হবে। কিভাবে বের হবে? দেখো, এই যে 3 কে 12 দিয়ে ভাগ করলে 4 হয়। হ্যাঁ, 4 হয়। এখন এই 4 কে আবার 12 দিয়ে ভাগ করলে কিন্তু 3 হয়। 3 4 12, তার মানে কি? ভাজ্যকে যদি কোনো ভাগশেষ না থাকে, সেই ক্ষেত্রে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে যা পাওয়া যায়, ভাজক দিয়ে ভাগ করলে ভাগফল পাওয়া যায়, আর ভাগফল দিয়ে ভাজ্যকে ভাগ করলে ভাজক পাওয়া যায়। এই যে ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক, এটা হলো নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে। ঠিক আছে, আর ভাজ্য হলো ভাজক গুণন ভাগফল। তাহলে এই যে 4 গুণন 3, 4 গুণন 3 কত হয়েছে? 4 গুণন 3 দিয়ে কিন্তু 12 হয়েছে। ঠিক আছে, 4 গুণন 3 সমান 12। তাহলে ভাজ্য মানে ভাজক গুণন ভাগফল। এইটা আমরা আরো একটু ক্লিয়ার করে বুঝি, তাহলে আর কখনো ভুল হবে না। আমরা 4 দিয়ে, এই যে 3 12 0, কোনো ভাগশেষ নাই। তাহলে দেখো, এটা হলো ভাজ্য, এটাকে যদি আমি ভাজ্য বলি, এটাকে ভাজক বলি,
এটাকে ভাগফল বলি, এটাকে ভাগশেষ বলি, এটাকে ভাগশেষ বলি। সম্পর্কটা কি দেখো, ভাজ্যকে যদি ভাজক দিয়ে ভাগ দিচ্ছি তাহলে ভাগফল বেরোচ্ছে। হ্যাঁ, তার মানে ভাজ্য সমান ভাজ্য, এই যে ভাগফল সমান কি, ভাজ্য ভাগ ভাজক, ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক। সেম ওয়েতে আবার ভাগফল কি সমান হবে, এটা সমান কি হবে, ভাজ্য ভাগ ভাজক, ভাজ্য ভাগ ভাজক, এই যে ভাজ্য ভাগ ভাজক। এটা হলো যখন নিঃশেষে বিভাজ্য হচ্ছে তখন এই দুইটা, এই দুইটা ভাগফল সমান, এই যে, ঠিক আছে। তাহলে ভাজক এবং ভাগফল সমান আমরা বুঝতে পারলাম। এইবার হলো ভাজ্য সমান কি, ভাজ্য সমান কি দেখো, ভাজ্য সমান হলো, ভাজ্য সমান কি হবে, এই 4 গুণন 3, তাহলে ভাজক গুণন ভাগফল। এটা হলো নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে। যখন নিঃশেষে বিভাজ্য হবে তখন ভাগশেষে কোনো ফাংশন যদি নাও থাকে সমস্যা নেই, নিঃশেষে বিভাজ্য। যখন নিঃশেষে বিভাজ্য হবে না, যদি অঙ্কটা এরকম হয় যে একটা অবশিষ্ট থাকতেছে, সেটা আমরা দেখি কিরকম। যেমন 4 দিয়ে আমরা 15কে ভাগ করলাম, তাহলে 3 4 12, অবশিষ্ট থাকলো 3। না, এটা একটা অন্য সংখ্যা নিয়ে আসি, দুইটা 3 আসলে তোমাদের কনফিউশন হতে পারে। ধরো 14 দিয়ে ভাগ করলাম, 3 4 12, 2 অবশিষ্ট থাকলো। হ্যাঁ, এইবার দেখো কি হবে, এইবার কি হবে, ভাজ্য সমান, দেখো ভাজ্য সমান কি হচ্ছে, ভাজ্য সমান হচ্ছে এই যে ভাজক গুণন ভাগফল, 4 গুণন 3, 3 4 12 যোগ 2। তার মানে ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। হ্যাঁ, এই কথাটা কিন্তু লেখার দরকার নেই, নিঃশেষে বিভাজ্য না হলে লেখার দরকার নেই। তোমাদেরকে যদি বলে যে ভাজ্য সূত্র কি, তখন তোমরা কি করবা, যে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল, এই যে 4 গুণন 3 যোগ ভাগশেষ। ঠিক আছে, এটা ভাজ্য। তাহলে আমরা ভাজ্যটা বুঝলাম। এরপর হলো ভাজক। ভাজক কি, এই দেখো ভাজক কি, 3 আমরা কিভাবে পাবো, 3 পাবো আমরা এই যে 14 থেকে 2 বিয়োগ দিলে কত হবে, 12। ঠিক আছে, 12কে এই যে ভাজক দিয়ে ভাগ দিলে আমরা ভাগফল পাবো। ঠিক আছে, তাহলে আমরা যদি ভাজক বের করতে চাই, যদি ভাজক বের করতে চাই, এই যে এটা 4 যদি বের করতে চাই, এই 4 যদি বের করতে চাই তখন কি করতে হবে, এই 14 থেকে 2 বিয়োগ দিতে হবে, 14 থেকে 2 বিয়োগ দিলে 12, এই 12কে 3 দিয়ে ভাগ দিলে 4। মানে ভাগশেষটা যখন বিয়োগ দিয়ে দিব তখন মূল ভাজ্যটা চলে আসবে। ঠিক আছে, মূল ভাজ্যটা চলে আসবে, এই ভাজ্যকে আমরা ভাজক দিয়ে যখন ভাগ করব তখন মূল ভাজ্যটা চলে আসবে। এখন এই মূল ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে ভাগফল পাওয়া যাবে, আর ভাগফল দিয়ে ভাগ করলে ভাজ্য পাওয়া যাবে। সূত্র একই। দেখো এখানে যদি আমি ভাগফল লিখি ভাজকের জায়গায়, তখন আমাদের এখানে লিখতে হবে ভাজক। একই সূত্র। হ্যাঁ, একই সূত্র। তাহলে ভাজক ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ, এই রিলেশনগুলো যখন বুঝতে পারবো তখন যে কোনো টাইপের অঙ্ক আসলে কিন্তু আমরা এটা সলভ করতে পারবো। আচ্ছা, এখন 10 100 1000 দিয়ে ভাগ, এটা আমরা শর্টকাটটা কিভাবে সহজে সলভ করতে পারি। দেখো কোনো সংখ্যাকে যখন 100 দিয়ে ভাগ দিব আমরা, যেমন এটাকে আমরা কি করলাম, 100 দিয়ে ভাগ দিলাম। হ্যাঁ, 100 ভাগ, 100 দিয়ে ভাগ দিলে সিম্পলি এখানকার দুইটা শূন্য কমে যাবে, এখানে একের পরে যে কটা শূন্য এই সংখ্যার ওই কটা শূন্য কমে যাবে, তাই একের পর দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য কমে যাচ্ছে। ঠিক আছে, দুইটা শূন্য কমে যাচ্ছে। এখন যদি এরকম হয় যে শূন্য নাই, তখন কি হবে, এই যে শূন্য নাই, এখন তো আমার শূন্য কমানোর কোনো অপশন নাই, তখন এই একের পরে যে কটা শূন্য থাকবে এইখানে এই সংখ্যাটা তত ঘর আগে দশমিক হবে। তাহলে এখানে একের পর দুইটা শূন্য, 6 3 5, তাহলে এই এক ঘর, এই এক ঘর, দুই ঘর, দুই ঘরের ঠিক বাম পাশে একটা দশমিক বসবে। ঠিক আছে, তাহলে শূন্য থাকলে আমরা ওই শূন্য কয়টা দূর করে দিব, কেটে দিব, আর শূন্য না থাকলে ওই কয় ঘর বামে আমি দশমিক বসাবো, তাহলে অঙ্কটা চলে আসবে। দেখো যে 5500কে 10 দিয়ে ভাগ দিলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কমে গেছে, 550 হয়েছে। হ্যাঁ, এইখানে দেখো 99,000কে 10 দিয়ে ভাগ দিছে, তাহলে এখানে একটা শূন্য কমে গেছে, 900, এই যে 9900। ঠিক আছে,
এখানে ঠিক তাই এই ঘটনাটা ঘটছে। এরপরে হলো আমাদের গুণ কি, গুণটা নিয়ে আমরা হয়তো ভাজক ভাজ্য অনেকে পারি বা বুঝি, গুণ নিয়ে একটু কনফিউশন থাকে। তো গুণ কি, গুণ্য, গুণক, গুণনীয়ক এই জিনিসগুলো কিভাবে সম্পর্ক এটা আমরা দেখব। একই সংখ্যা বারবার যোগ করা একটা সংক্ষিপ্ত রূপই হলো গুণ। গুণ কি, একই সংখ্যা বারবার যোগ করার যে প্রক্রিয়াটা সেটা হলো গুণ। এখন ধরো 3টা 5 আমরা যোগ করলাম, তাহলে কত হইলো 15। তাহলে 3টা 5 যোগ করলাম মানে কি এইটা 3টা 5, 3টা 5, তাহলে 3টা 5 যোগ না করে 3টা 5 গুণন করে দিলাম, সেম রেজাল্ট। এখন যদি বলে যে 20 জন ছাত্রকে 20 জন ছাত্রকে 7টা করে চকলেট দাও, 20 জন ছাত্রকে 7টা করে চকলেট দাও, তাহলে 20 জন ছাত্র, এখানে 20 জন ছাত্র 1 2 3 4 5 এরকম মনে করো 20 জন ছাত্র 7টা করে চকলেট দিলাম, 7 7 7 7 7 7 7, তাহলে কি হবে এই সবগুলা 7 কিন্তু যোগ করে আমরা একটা রেজাল্ট নামাইতে পারি। ধরো 20 জন ছাত্র 20টা সিটে বসে আছে ক্লাসে, প্রত্যেকে 7টা 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 করে দিলাম, তাহলে কি 20টা 7 আমাদের যোগ করলেও একটা রেজাল্ট আসবে, যে রেজাল্ট আসবে, এবং 20-এর সাথে 7 গুণন কিন্তু সেম রেজাল্ট আসবে। তাহলে আমরা আসলে কি করলাম, 20-এর সাথে 7 গুণন করলাম মানে 20টা 7 যোগ করলাম। তাহলে এই যে বড় যোগটা, লম্বা যোগটা সংক্ষিপ্ত করার প্রক্রিয়াটা হলো গুণন। ঠিক আছে, এই লম্বা যোগটা সংক্ষিপ্ত করার প্রক্রিয়াটা হলো গুণ। এই যে 8 জন বন্ধুর প্রত্যেককে 45টি করে কলম দিতে হবে, তাহলে কি হবে 8 জন বন্ধু, এখন 8 জন বন্ধু যদি 45টা করে চকলেট কলম দাও, তাহলে এই যে এখানে হলো 3 4 5 6 7 8, তাহলে আমি 45টা করে কলম দিলাম। হ্যাঁ, 45টা করে কলম দিলাম, এখানে 45, এখানে 45, এখানে 45, এখানে 45, এখানে 45, 45, 45। হ্যাঁ, তাহলে মোট কত হবে, এই মোট আমি কিন্তু এই 45টা দিলাম 45টা দিলাম 90, এই 90 90 180 হইলো, 180 270 হইলো, 270 আর 90 360 হইলো। আমি কিন্তু যোগ করেও 360 রেজাল্ট পাইলাম। এইটা আবার হইতে পারে কি গুণন করেও, এই যে 8টা 45, 8টা 45, 8টা 45 সমান সমান 360, এটাও কিন্তু হইতে পারে, দুইভাবেই হইতে পারে। তাহলে এই যে বড় যোগটা সংক্ষেপ করে যে করলাম এটাই হলো গুণন। ঠিক আছে, গুণন। এখন আমরা এই যে গুণ্য, গুণক, গুণ্য, গুণফল, ঠিক আছে, এই জিনিসটা আমরা শিখবো। দেখো যা দ্বারা, এই দেখো এখানে আসতেছে সংখ্যাটা, এখানে আছে গুণ্য, যে সংখ্যাকে গুণ করা হয়, যে সংখ্যাকে গুণ করা হয় সেটা হলো গুণ্য। তারপরে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় সেটা হলো গুণক, আর যা রেজাল্ট আসে সেটা হলো গুণফল। ঠিক আছে, যে সংখ্যাকে গুণ করা হয়, তাহলে 35কে 8 দিয়ে গুণ করো, 35কে 8 দিয়ে গুণ করো, তাহলে কি হবে 35 গুণন 8 সমান সমান 5 8 40 0 3 8 24 80। এই যে একটা গুণের সমীকরণ, হ্যাঁ গুণের সমীকরণ করলাম। এখানে কি হবে দেখো, যে সংখ্যাকে গুণ করা হয় এটা হলো গুণ্য, এটা হলো গুণ্য, আর এটা হলো গুণক। এটা হলো গুণফল। ঠিক আছে, গুণ্য, গুণক, গুণফল, এইটা হলো মনে রাখার একটা প্রক্রিয়া। হলো দেখো প্রথমে যেটা আসে এটা হলো 2 অক্ষর, 3 অক্ষর, 4 অক্ষর। ঠিক আছে, ধাপে ধাপে বাড়ছে, ধাপে ধাপে বাড়ছে। এই দেখো গুণ্য, গুণক, গুণফল, তাহলে
কাকে গুণ করা হয়েছে? 35কে। 35 গুণ 8, 8 দিয়ে গুণ করা হয়েছে। 35কে 8 দিয়ে গুণ করা হয়েছে। আমরা যখন রেজাল্টটা নামা দিছি 8 দিয়েই কিন্তু ক্যালকুলেশন করছি। 8 5 আর 40 3 আর 8 বারবার চেঞ্জ হচ্ছে। 35 কিন্তু মুভ করতেছে না, 8 মুভ করতেছে, হ্যাঁ, সব জায়গায়। তার মানে 8 দিয়ে গুণ করা হচ্ছে। কাকে গুণ করা হচ্ছে? 35কে। তাহলে যাকে গুণ করা হচ্ছে সে হলো গুণ্য, যা দিয়ে গুণ করা হচ্ছে গুণক, যে রেজাল্ট আসছে গুণফল। তার মানে গুণ্য গুণক গুণফল, এটা 2 অক্ষর, এটা 3 অক্ষর, এটা 4 অক্ষর। এভাবে যদি মনে রাখো তাহলে কখনোই আর ভুল হবে না। আচ্ছা, এখন এটা সম্পর্কগুলো আমরা কিভাবে করব? যদি আসে অবজেক্টিভে, যদি সম্পর্ক আসে বা শর্ট কোশ্চেনে যদি সম্পর্ক আসে তখন আমরা কিভাবে লিখব? দেখো, গুণ্য এবং গুণক যোগ গুণন করে গুণফল আসছে, হ্যাঁ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে গুণ্য সমান, তাহলে গুণ্য সমান কি হবে? দেখো, গুণ্য গুণক সমান সমান গুণফল। তাহলে আমরা ছোট করে যদি একটা অঙ্ক করি, ধরো 4 গুণন 3 সমান সমান 12, তাহলে 4কে 3 দিয়ে গুণ করার কারণে 12 আসছে। তাহলে এটা হলো গুণ্য গুণক গুণফল। তাহলে আমরা গুণফল খুব সহজেই পাইতেছি। কিভাবে? সেটা হলো গুণ্য এবং গুণক গুণ করে গুণফল পাচ্ছি, গুণ্য এবং গুণক করে গুণফল পাচ্ছি। এখন যদি এই 4 পাইতে যায় তাহলে 12কে 3 দিয়ে ভাগ দিতে হবে, 3 পাইতে গেলে 12কে 3 দিয়ে ভাগ দিতে হবে। তার মানে গুণ্য সমান গুণফল ভাগ গুণক, গুণক সমান গুণফল ভাগ গুণ্য। ঠিক আছে, এই 3টা ফর্মুলা ছাড়া কিন্তু আর কোনো ফর্মুলা নাই এখানে। হ্যাঁ, ভাজক ভাজ্যের ভিতরে অনেক কয়েকটা ফর্মুলা আছে, বাট গুণক গুণ্য গুণনীয়কের মধ্যে এই কয়েকটাই ফর্মুলা, 3টা ফর্মুলায়, 3টার বাইরে আর কোনো কিছু নাই। হ্যাঁ, ওকে, তাহলে গুণ ও ভাগের সম্পর্ক কি? গুণ ও ভাগের ভিতরে একটা সম্পর্ক আছে, এটাও পরীক্ষাতে আসতে পারে। দেখো যে 8 গুণন 45 সমান 360, হ্যাঁ, 8 গুণন 45 সমান 360। তাহলে এখানে গুণ্য, তারপরে গুণফল, ঠিক আছে। আর এখানে কি আসছে? 45 গুণন 8 সমান সমান 360। তাহলে সম্পর্কটা কি হয়ে গেছে? দেখো, এই যে 360 ভাগ 8 সমান 45, 360কে 45 দিয়ে ভাগ, 8 দিয়ে ভাগ দিয়ে 45 আসছে। ঠিক আছে, তার মানে দুইটার ভিতরে কিন্তু একটা ইন্টার রিলেশন সম্পর্ক আছে। ওকে, আমরা ভাগ এবং গুণটা শিখলাম। এইবার আমরা গুণ এবং ভাগ নিয়ে অনেকগুলো এমসিকিউ সলভ করব, তাহলে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।